হাই এভরিওয়ান, আমি অরিত্র। আড্ডা উইথ অরিত্র একটা নতুন এপিসোডে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম। এখন আমাদের সাথে রয়েছে টিম বাঘাযতীন, সব ইয়াং ছেলেরা যারা আর কি বাঘাযতীনের টিমে রয়েছে। তো আমি প্রত্যেকের কাছে মাইকটা দিয়ে দিচ্ছি। আমাদের খুব গরিব সেট আপ, একটাই মাইক, তার জন্য আমরা গালাগালিও খাই দর্শকের কাছে। তো দেবদা এতে অ্যাডজাস্ট করে ইন্টারভিউ দিয়ে গেছে বছরের পর বছর, এবার তোমাদেরকেও দিতে হবে একটু। সো প্রত্যেকের কাছে আমি যাব, প্রত্যেকের নিজের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে, তোমরা মানে অ্যাক্টিংয়ের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে এবং এই প্রজেক্টে কীভাবে এলে, কোন চরিত্রটা পেলে, কাজের যে প্রসেস অরুণদার সাথে। অরুণদা একরকমের ফিল্ম মেকিং করে আসেন, দেবদা একটা কমার্শিয়াল লার্জার দ্যান লাইফ ফিল্ম মেকিংয়ের সাথে অ্যাসোসিয়েটেড এতদিন। তো সেই এক্সপিরিয়েন্সটা কীরকম ছিল, কী কী শিখলে, সেগুলো যদি তোমরা একটু শেয়ার করো ব্রিফে। নমস্কার, আমার নাম সামিউল আলম। আমি এখানে ক্ষুদিরাম বোসের চরিত্রে অভিনয় করেছি এবং অরুণ রয় স্যারের সাথে আমার প্রথম কাজ, দেবদার সাথেও আমার প্রথম কাজ। তো খুব ভালো লেগেছে এবং যখন আমার কাছে প্রথম ক্ষুদিরাম বোসের চরিত্রে করার জন্য ফোনটা আসে। তুমি ক্ষুদিরাম বোসের আগে করেছিলে না? হ্যাঁ হ্যাঁ, তো ফোনটা আসে, তো তখন আমি মানে ভাবলাম যে একবার সিরিয়ালে ক্ষুদিরাম বোসের চরিত্রে অভিনয় করেছি, এবার বড় পর্দায়। তো সেটা মানে আরও মনে হয় যে আরও কত ভালো করা যায়। আমি সবসময় চেষ্টা করি এটাই যে মানে আমার প্রথম কাজ সহজ পাঠের গপ্প, সেটাও একটা খুব কঠিন চরিত্র। তো মানে আমার মনে হয় যে আমি ওই কঠিন চরিত্রটা করতে পেরেছি, যেহেতু তো আমি সব চরিত্রই করতে পারবো। তো আমি চেষ্টা করি যে কীভাবে কাজটা মানে যে চরিত্রটা করছি সেটা আরও ভালো করা যায়। তো এখানেও তেমনই চেষ্টা করেছি ক্ষুদিরাম বোসের চরিত্র। তো বাকিটা তো দর্শক বলবে পুজোর সময়। আর আমাকে একটা কথা বলো, ওই সময় যখন তুমি টিভিতে ক্ষুদিরাম হয়েছিলে, তারপরে এখন হচ্ছে, তো মানে টিভিতে একরকমের অভিনয় করতে হয় তো, আর সিনেমাতে একরকমের অভিনয় করতে হয়, তো সেটা তুমি মানে ফারাকটা বুঝতে পেরেছো? মানে কীরকমভাবে আমি মানে একটা ডায়লগ দেওয়ার ক্ষেত্রে, ডেলিভার করার ক্ষেত্রে? হ্যাঁ, মানে সেটা মানে অনেকেই জানে, এখন বলার কিছুই নেই। মানে ফারাক বলতে টিভিতে যখন আমি অভিনয় করেছিলাম তখন একটু ফল্ট হলেও না ওরা বলতো, মানে সেটা মেনে নেওয়া যাচ্ছে এরকম একটা বিষয়, কিন্তু এখানে তো সেটা না। তো সেই ডিফারেন্সটা মানে আমি যতটা না এখন বলতে পারবো, সেটা দর্শক দেখে তার থেকে বেশি বুঝতে পারবে। থ্যাংক ইউ। নমস্কার, আমি উজ্জ্বল ঘোষ। চারুচন্দ্র বোসের আমি ইয়েতে করেছি। আর আমার যে চরিত্র আছে, সেই যে চরিত্রের চারুচন্দ্র বোসের যে শারীরিক বৈশিষ্ট্য, তার সঙ্গে আমার সাদৃশ্য বেশ ভালো রকমই আছে। আর এখানে আমার আসা, এই বাঘাযতীন টিমের একজন মেম্বার আছেন শ্রেয়া বলে, তার হাত ধরেই আমি সাইকেল করে প্রচুর সাইকেল ভ্রমণ করি, দেশ বিদেশে প্রচুর জায়গা ভ্রমণ করি। তার সাথে পরিবেশের যে বার্তা, সেই বার্তা মানুষকে দেওয়া, যাতে বেশি পরিমাণে গাছ বসানো যায় বা সেই গাছকে বসিয়ে বড় করা যায়। আর জল অপচয় যাতে না করে, কারণ আমাদের যে পরিবেশ ধ্বংস হচ্ছে সেটা আমাদের কারণেই। আর এখানে আসা বা এই যে জায়গায় এসেছি, অরুণবাবু বা দেবদা আমাকে যেভাবে সাপোর্ট করেছেন বা শিখিয়ে পড়িয়ে নিয়েছেন, এমনকি আমাদের টিম মেম্বাররা প্রত্যেকেই আছেন। আমার মানে ডায়লগ যখন আমি মুখস্থ করার পরও আমি ভুলে যাচ্ছিলাম, সেটা ওরাও রয়েছে, হয়তো বলতে পারবে আমি কতটা মানে টেনশনের মধ্যে ছিলাম। সেখানে ওরা অনেক আমাকে সাপোর্ট করেছে প্রত্যেকেই, যে তুমি বলো এইভাবে, কোনো ব্যাপার না, আমরা আছি পাশে। এই যে বলাটা আমার মানে আমাকে অনেক সাহস জুগিয়েছে। আমি হয়তো এই জায়গাটা আমার পুরো জীবনের প্রথম বড় পর্দায় আসা। আর সেই কি বলবো, মানে প্রথমত ক্যামেরার সামনে যেতে আমার হাত পা কাঁপছিল। এমনি নর্মাল কথাবার্তায় কোনো ব্যাপার নেই, সেটা ওদের আমি বলেছি অনেকবার, ওরাও আমাকে সাপোর্ট দিয়েছে। আমাদের যেভাবে আমার পাশে ছিল, সবাই যদি সহযোগিতা না করতো, হয়তো এই রোলটাতে আমার কাছে খুব অসুবিধে হতো। তুমি কি এর পরেও মানে আরও অভিনয় করতে চাও? মানে হ্যাঁ, অবশ্যই চাই, কারণ এত সুন্দর একটা টিম পেয়েছি, বা যাদের আমাদের যে টিম মেম্বার রয়েছে প্রত্যেকেই আমাকে ভালো বাসে, বা সবার সঙ্গে একটা মেলবন্ধন তৈরি হয়েছে। আমার এই জায়গাটায় এসেও সবাইকে মানে খুব ভালো লেগেছে, কারণ এরকম একটা ভালোবাসা পাওয়া বা এরকম একটা সুযোগ পাওয়া, আমি চাইবো যদি কোনো জায়গায় সুযোগ পাই, যে কোনো রোল করতে রাজি আছি। আর এটুকু আত্মবিশ্বাস আছে, যাদের সাথে থাকবো, আমার যদি কোনো জায়গায় ভুল হয়, তারাও আমার পাশে থাকবে, যে ভুলটা ধরিয়ে দেওয়া বা শুধরে দেওয়ার। সেই কারণে মনোবল পেয়েছি এই বড় পর্দায় এসে। এরকম একটা জায়গাতে যখন এতগুলো মানুষের সাপোর্ট পেয়েছি, আশা করি আগামী দিনে চলার পথে সাপোর্ট পাবো। নমস্কার, আমি জয়। অরুণদার সাথে এবং দেবদার সাথে এটা আমার প্রথম কাজ। ক্যামেরার সামনে আগে এসেছিলাম, কিন্তু সেটা ছোট পর্দায়। আর অ্যাক্টিং আমার শুরু হয় কলকাতাতেই অনেক দিন আগে, 2010-11 ওখান থেকেই আমি থিয়েটার শুরু করি।
তো দেন আমার কর্মসূত্রের জন্য আমাকে মুম্বাই চলে যেতে হয়। সেখান থেকেও আমি থিয়েটারটা বন্ধ করিনি, সেখানেও আমি থিয়েটার চালিয়ে গিয়েছিলাম। তো কোনো কারণবশত ওখানে সেরকমভাবে হয়ে উঠছিল না, কেন কাজটা এতটাই চাপ ছিল। হোটেল ম্যানেজমেন্টের ছেলে ছিলাম আমি, অনেকটা চাপের মধ্যে কাজ করতাম, না অডিশন দিতে পারতাম না কোনো অ্যাক্টিংয়ের কিছু করতে পারতাম। তো মনে করলাম বেটার এটাই হয় যে কলকাতায় ফিরে আসি, এখানে এসে দেখা যাবে, বন্ধুবান্ধব রয়েছে, চেনা টেনা রয়েছে, বাড়িও এখানে। তো এখানে আসার পর থেকে মানে অনেকটাই স্ট্রাগল করতে হয়েছে। 3-4-5 বছর তো মানে কোনো রকমভাবে রোলই পাচ্ছিলাম না, যাও পাচ্ছিলাম সেটাও ক্রাউডের মধ্যে, এরকমভাবেই চলছিল জীবন। কিন্তু হঠাৎ করে এরকম একটা অডিশন আসে, অডিশনটা দিলাম, অরুণদা সেখান থেকে আমাকে পছন্দ করলো। সেখান থেকে জ্যোতিষচন্দ্র পালের ক্যারেক্টারটা মানে খুব কম লোকই জানে, কিন্তু সেরকম একটা ক্যারেক্টার করার সুযোগ আমাকে করে দিয়েছে, এর জন্য তো খুবই ধন্যবাদ আমি। আর আমারও মনে হয় যে দর্শকদেরও এই একটা ঐতিহাসিক চরিত্র দেখে তাদেরও কিছু মনে পড়বে যে কেমন ছিল বুড়িবালাম, কেমন পঞ্চপাণ্ডব মিলে তারা মারা গিয়েছিলেন দেশের জন্য। আর দেবদার কথা মানে কি বলবো, আর খুবই সাপোর্টিভ। প্রথমবার এরকম বড় পর্দায় কাজ করছি, আর প্রথমবারই একটা মেগাস্টারের সঙ্গে, একটা দেবদার মতো একটা লোকের সামনে, তো একটু তো নার্ভাসনেস চলেই আসে। কিন্তু সেই নার্ভাসনেসটা আসাটা, সেটা দেবদা না বুঝতে পারতো আমাদের চোখ মুখ দেখে, যে আমি রয়েছি বা এরকম একটা সার্কামস্ট্যান্সেসটা এরকমভাবে ক্রিয়েট হয়েছে। তো খুব মানে একটা কমফোর্ট লেভেল আমাদের দিয়ে দিত, কথাবার্তা, ইয়ার্কি ঠাট্টা, এগুলোর মাঝখান থেকে আমাদের এমনভাবে কমফোর্টেবল করে দিয়েছিল, মানে আমাদের কোনো আর প্রবলেম হয়নি। আর আমাদের যে দৃশ্যটা যেখানে শ্যুটিং হয়েছে সেটা পুরোপুরি মানে পাথুরে জায়গা, একদম লাল মাটির দেশ, সবারই হাত পা কেটেছে, শুধুমাত্র আমরা মানে ঘাম দিইনি, রক্ত দিয়েছি সিনেমাটার জন্য। দেবদা তো চোখে লেগে গিয়েছিল মানে খুবই মারাত্মকভাবে, খুবই মানে মানে কি বলবো, এই জিনিসটা, এই শুটিংয়ের এই দিনগুলো আমরা ভুলতে পারবো না। আশা করি দর্শকরা আমাদের এই সিনেমাটিকে দেখবেন এবং আমাদের সিনেমাটিকে খুব বেশি করে ভালোবাসবেন, এটাই আমার বলা। আর বাঘাযতীনের টিজার লঞ্চের পরে মানে যখন জেনে গেছে যে তুমি অভিনয় করবে, তারপরে কি আরো অফার পেয়েছো অ্যাজ অ্যান অ্যাক্টর? না, আমি যখন বাঘাযতীনটা আমি যখন সাইন করি, আমি তখন আমি তার সঙ্গে আরেকটা প্রজেক্টও সাইন করি, মানে ভাগ্যবশত সেটা আমার আরেকটা সিনেমা পরের বছর আসবে, সেটা অরণ্যের দিনরাত্রি, যেখানে আমি, হ্যাঁ, সেখানে আমি সঞ্জয়ের ক্যারেক্টারটা করছি। আর চরিত্রের তো মানে আসছে, ডাক তো আসছে, সবাই ফোন করছে, জয় নামটা সবাই চিনতে পারছে, এটাই সবথেকে গর্বের ব্যাপার। এবং দেখা যাক পছন্দের যদি কিছু আসে সেরকমভাবে, হ্যাঁ অবভিয়াসলি এরকম ঐতিহাসিক ক্যারেক্টার, এরকম যদি একটা বিপ্লবী ক্যারেক্টার পাই তো নিশ্চয়ই করবো, কেননা এগুলো আমার করতে খুব বেশি ভালো লাগে। আর আমি একটা বলে রাখতে চাই, আমার খুবই কাছের মানে এবং খুবই মানে আমি যাকে খুবই, যার থেকে প্রেরণা পাই, তিনি হচ্ছেন উৎপল দত্ত। ওনার নাটক পড়ে মানে আমি খুব শিখেছি, খুব জেনেছি। তার মধ্যে কল্লোল এবং অঙ্গার হচ্ছে আমার খুবই ফেভারিট নাটক। তো ওরকম টাইপেরই যদি চরিত্র আমি আবার পাই, আমি নিশ্চয়ই করতে চাইবো। আমি মনে করি যে আমার ওখানে দেখানোর অনেক কিছু আছে, আর আমার গ্রিপটা ওখানে অনেক অনেক বেশি শক্ত, আমি নিজে মনে করি সেটা একটা নাট্যকার হিসেবে। নমস্কার, আমার নাম কোলাজ সেনগুপ্ত। আমি রাসবিহারী বসুর চরিত্রে অভিনয় করেছি। সত্যি কথা বলতে, অভিনয় করা কবে থেকে শুরু করলাম বা কবে থেকে ঠিক করলাম অভিনয় করব আমার মনে নেই, অনেক দিন, অনেক বছর। এই পুরো বিষয়টা একটা বাক্যে আমি এইভাবে বলতে পারি, বাঘাযতীন সিনেমায় আমার একটা দৃশ্য আছে, দেবদা দাঁড়িয়ে আছেন, আমি 5-7খানা সিঁড়ি বেয়ে দেবদার কাছে গিয়ে ডায়লগ বলছি। তো সেই 5-7খানা সিঁড়ি বেয়ে উঠতে আমার 5-7 বছরের বেশি সময় লেগে গেল, সম্ভবত আরও বেশি। একটা সময় আমি কাজ চাইতাম, কাজ পেতাম না, কোনো না কোনো কারণে, হয়তো আমার মধ্যে কোনো খামতি, বা যারা আমাকে কাস্ট করার কথা ভাবছেন তারা আমার প্রতি ভরসা রাখতে পারেননি, হোয়াট এভার মাইট বি দ্য রিজন। কারণ মানে তার ফল এই যে আমি কাজ পেতাম না। রাত্রিবেলা ঘুম ভেঙে, যখন হঠাৎ ঘুম ভেঙে যেত, নিজের মতো নিজে অভিনয় করা শুরু করে দিতাম বিছানায়। আমার মনে হতো আমার চারদিকে 4টে ক্যামেরা বসানো আছে। যখন আমি তীব্র মনোকষ্টে আছি, যখন আমার চোখ থেকে জল বেরোচ্ছে, তখনও আমার মনে হতো যে এইখানে যদি ক্যামেরাটা থাকে, আমি কি এই প্রোফাইল নিয়ে কাঁদবো না এই প্রোফাইল নিয়ে কাঁদবো। তো বাঘাযতীনের রাসবিহারী বসুর চরিত্র করার প্রস্তাব যখন আমি প্রথমবার পাই, আমি সত্যি কথা বলতে বিশ্বাস করতে পারিনি। ইট ওয়াজ আনএক্সপেক্টেড। এবং তারপরে আমি বুঝলাম যে কি গুরুভার আমার উপর অর্পণ করা হয়েছে। সবচাইতে বড় চ্যালেঞ্জিং জায়গাটা ছিল, আমি যেদিন অডিশনে ঢুকেছিলাম, আই ওয়াজ দিস লিন, একদম রোগা পাতলা। অরুণদা আমাকে দেখলেন, দেখে বললেন, তোর ভুঁড়ি আছে? না, মনে মনে বলছি, না ভুঁড়ি তো নেই, কি বলছেন, আঙ্গুল দিয়ে মাসেল বোঝা যাবে, ভুঁড়ি বানাতে হবে, ওজন বাড়াতে হবে। ঠিক আছে।
আমি অভিনেতা হিসেবে আমি কেন, আমার ধারণা প্রতিটি শিল্পী, প্রতিটি অভিনেতাই এমন কোনো চরিত্রে অভিনয় করতে চায় যার জন্য তাকে নিজেকে ভেঙে চুরে ফেলতে হবে। তো এই চরিত্রটার জন্য আমি প্রায় 12-15 কেজি ওজন বাড়িয়েছিলাম। আমি যখন অনেকই বাড়াতে হয়েছে। একদম আমাকেও বাড়াতে হয়েছে। আমি কিছু কিছু মানুষকে শুনেছি বলতে, যারা বাংলা সিনেমাকে হেয় জ্ঞান করেন এবং তাদের ধারণা যে বাংলা সিনেমায় কী হবে, ঠিক আছে আমি 10 মিনিট যাব, 2 ঘন্টা যাব, চলে আসবো। বাংলা সিনেমায় অভিনয় হয় নাকি? অভিনয় হয়, অভিনয়ের কোনো মাধ্যম হয় না। আমি যখন আপনার সঙ্গে কথা বলছি, ক্যামেরা বসিয়ে দিলে এটাই অভিনয়। তো সেই জায়গা থেকে এরকম একটা চরিত্র, যার জন্য আমাকে আমূল পরিবর্তন করতে হয়েছিল নিজেকে, সেটা দর্শক পর্দায় দেখলে বুঝতে পারবেন। আমি নিজেকে নিজে ডাবিংয়ের সময় দেখে চিনতে পারিনি। তো এটা একটা বিরাট বড় প্রাপ্তি তো বটেই। আমি সৎভাবে চেষ্টা করেছি। আমি কেন, আমার সঙ্গে এখানে যারা বসে আছেন প্রত্যেকে, যারা এখানে এখন উপস্থিত থাকতে পারেননি, তারাও প্রত্যেকে নিজের 200% দিয়ে চেষ্টা করেছে। আর সততার একটা দাম তো অবশ্যই থাকবে, হয়তো 2 দিন পরে পাবো, কিন্তু পাবো। সততার একটা দাম থাকে এবং আজীবনকাল থাকবে, এটাই নিয়ম, এটাই হয়ে এসেছে। আর দর্শকদের জন্য আমি বলবো, আপনারা ছবিটা একটা পর্দায় দেখেন, সেই পর্দায় ছবিটা ফুটিয়ে তোলার জন্য আমাদের ঘাম, রক্ত, অশ্রু কত কিছু ঝরাতে হয় সেটা আমরা জানি, মানে সত্যিই শুধু আমরাই জানি। তার কারণ একমাত্র আমরা চাই আপনাদের বিনোদন দিতে। আশা করি ভালো লাগবে বাঘা যতীন। আমরা সবাই এত মন দিয়ে কাজ করেছি, সেটা নিশ্চয়ই পর্দায় ধরা পড়বে। এবং আপাতত এই, বাকি কথা পরে, আপনারা ছবিটা দেখুন, আপনাদের মতামত জানান তারপরে। নমস্কার, আমি অনির্বাণ পৈতন্ডি। বাঘা যতীনে নীরেন্দ্রনাথ দাশগুপ্তের চরিত্রে আমি অভিনয় করেছি। এই অভিনয়ের এক্সপিরিয়েন্স কেমন বলতে গেলে, আমার কাছে যেটা আসে, যে শব্দটা আসে, সেইটা হলো চ্যালেঞ্জিং অ্যাকচুয়ালি অনেকগুলো কারণে। প্রথম কারণ হচ্ছে যে একজন অভিনেতা হিসেবে চরিত্রটা চ্যালেঞ্জিং, কারণ যে সময়ের গল্প বলা হচ্ছে, বঙ্গভঙ্গের পর থেকে 8-10 বছরের একটা সময়কাল, 10-12 বছরের একটা সময়কাল, সেই সময়কালটা আমরা কেউ চাক্ষুষ করিনি। আমরা কিছুটা পড়াশোনা করেছি, কিছুটা জেনেছি, এবং সেই সময়টা ধরা, সেই সময়ের একজন চরিত্র হয়ে ওঠা, সেই সময়টাকে একটু ছুঁয়ে আসা, এইটা কোথাও একটা গিয়ে ভীষণ চ্যালেঞ্জিং। কারণ যে চরিত্রটা আমি করেছি, নীরেন দাস, সেই চরিত্রটার সম্বন্ধে খুব বেশি কিছু তথ্য জানা যায় না। আমরা অন্যান্য চরিত্র সম্বন্ধে অনেক তথ্য জানতে পারি। সেই তথ্যগুলো জানা এবং সেই সময়টাকে জানার পর ওই চরিত্রটাকে নিজের মতো করে সাজানো, এইটা খুব চ্যালেঞ্জিং একজন অভিনেতা হিসেবে। এবং আরও একটা দিক থেকে আমার জন্য চ্যালেঞ্জিং এই কারণে, তার কারণ হচ্ছে যে সময় থেকে এই সিনেমাটার জন্য আমি সিলেক্টেড হয়েছি এবং সিলেক্টেড হওয়ার পর লুকসেট হবে আর কি, সেই সময় থেকে আমি অসুস্থ হয়ে পড়েছি। মানে আমি একটি থিয়েটারের শো করতে গেছিলাম, সেই শো করতে গিয়ে ঘাড়ে একটি চোট লাগে, যে কারণে সেই চোটটা বেশ ভোগায়, প্রায় 1-1.5 মাস ধরে ভোগাতে থাকে, ব্যথা হয়, এবং তার মধ্যে দিয়েই লুকসেট হয়। প্রথম লুকসেটের ডেট আমি মিস করি, তখন আমি একটি সিরিয়ালে অভিনয় করছিলাম এবং যেখানে কন্টিনিউটি ছিল আর কি দাড়ি, আর বাঘা যতীনের জন্য দাড়ি কাটতে হতো। তো সেইটা একটা প্রথম চ্যালেঞ্জ আসে। তো কিন্তু সেক্ষেত্রে সিরিয়ালের লোকজনরাও এবং বাঘা যতীনের সোমনাথ দা প্রচণ্ড হেল্প করেন, তার জন্য আমার পরে একটা লুকসেটের ডেট ফিক্সড হয়। এবং সেই ডেটেও যখন লুকসেট হয় তখনও আমি খুব অসুস্থ, তখন সিরিয়ালটা অলরেডি ছেড়েও দিতে হয়েছে আমাকে আর কি। এবং তারপরে যখন শুটিং শুরু হবে, আমার মনে আছে এখনও খুব ভালোভাবে আর কি, যে আমার ডেট ছিল প্রথম জানুয়ারির 1 তারিখ থেকে 1-3-5 আমাদের ডেট ছিল, যতদূর সম্ভব, যতটা মনে পড়ছে আমার। ফেব্রুয়ারিতে আমরা উড়িষ্যায় ছিলাম না, রাইট ফেব্রুয়ারির 1 তারিখ থেকে। তো ফেব্রুয়ারির 1-3-5 শুটিংয়ের ডেট, আর জানুয়ারি 30 তারিখে আমার কাছে এমআরআই রিপোর্ট আসে। আরজি করে আমি রিপোর্টটা নিতে যাই এবং আমি তখন ব্যথা কমে গেছে, আমি খুব খুশি মনে গেছি যে ঠিক আছে ডান, এবার রিপোর্টটা পাবো, পরশু থেকে শুটিং একদম ফাটিয়ে হবে। রিপোর্টটা পাওয়ার পর ডাক্তারবাবু রিপোর্টটা দেখে বললেন, তোমার তো হবে না, তোমাকে তো গলা ফুটো করতে হবে। আমি ভাবলাম ইয়ার কি মারছে, মানে গলা কেন ফুটো করবে কেউ? বলছে না, অ্যাকচুয়ালি তোমার ঘাড়ের একটা ডিস্ক বেরিয়ে এসে একটা নার্ভে হার্ট করছে, যে নার্ভটা আমার ডান হাতের বুড়ো আঙুল এবং তর্জনীর সাথে কানেক্টেড,
এবং ডাক্তারবাবু বললেন যে এটা কিচ্ছু করা যাবে না, মানে তুমি অভিনয় করতে পারবে না। আমি ডাক্তারবাবু যখনই বলেছেন যে অপারেশন করতে হবে, আমি তো সঙ্গে সঙ্গে বলছি মানে আমার পরশু থেকে শুটিং আছে, এটা করে নিতে পারবো তো, তারপর অপারেশন হোক যাবেও। বলছে না মানে তুমি কিছুই করতে পারবে না, মানে তুমি জাস্ট বেড রেস্ট। বললাম না আমাকে এটা করতে হবে, এবং ওখানে ফাইট সিন আছে, দৌড়ানো আছে, লাফানো আছে, ঝাপানো আছে। বলছে লাফানো ঝাপানো তো বাদই দাও, মানে তুমি জাস্ট দাঁড়িয়ে কথাও বলতে পারবে না। তো আমি খুবই টেনশনে পড়ে যাই। তারপর বেরিয়ে আসি আরজি কর থেকে, এবং বেরিয়ে এসে আমার মনে হয় যে ঠিক আছে একজন ডাক্তারবাবু বলেছেন, আর একজন ডাক্তারবাবুর কাছে যাই খোঁজ নিই কী হচ্ছে। আমি সন্ধ্যাবেলাতে আবার একজন ডাক্তারবাবুর কাছে যাই, নিউরোসার্জন, তিনিও সেম কথা বলেন, কোনোভাবেই অভিনয়টা করা যাবে না। এবার কি হয়, জীবনের প্রথম একটা এত বড় সিনেমা, তো ভয় পাই প্রচণ্ড। প্রথমে ভাবি যে ঠিক আছে মানে করবো না সিনেমাটা, কিছু করার নেই, মানে এইভাবে বলছে যে আমি ডান হাত পুরোটা প্যারালাইজড হয়ে যেতে পারে। খুব ভয় পেয়ে আমার মনে আছে এখনও আর কি, মানে আমি ডাক্তারের চেম্বার থেকে বেরিয়েই সোজা গেছিলাম আলিপুর জেলে। তখন আলিপুর জেলে বাঘাযতীন শুটিং চলছে, এবং গিয়ে দেবদা এবং অরুণদার সাথে দেখা করেছি। দেখা করে বলেছে আমার এই কন্ডিশন, আমি কি করব। দেবদা প্রথমে বলে দেখ এটা আমি কি করে বলবো, এটা তোর সিদ্ধান্ত, তুই যে সিদ্ধান্তটা নিবি আমরা তোর সাথে আছি। অরুণদার কাছে গেছি, অরুণদা বলতে দেখ চরিত্রটার জন্য তো তোকেই ভাবা হয়েছে, এবার তোর সিদ্ধান্ত, তোর শরীর হ্যাম্পার করে তো আমি তোকে বলতে পারি না যে তুই কাজটা কর। তো আমি জানি না কী হচ্ছিল, আমি ভয়ই পেয়েছিলাম খুব, সত্যি কথা বলতে আমি ভয় পেয়ে বলেছিলাম ঠিক আছে করবো না। খুব মন খারাপ করে উবের করে গাড়ি মানে ফিরছি বাড়িতে ফিরছি, কাঁচ দিয়ে আর কি ঝাপসা হয়ে ওই পাশে রাস্তা দেখতে পাচ্ছি, আমার নিজের চোখও ঝাপসা হচ্ছে। তো তারপর ফিরতে ফিরতে আবার কোথাও একটা গিয়ে মনে হলো এই সুযোগটা আর আসবে না, বা আসবে কি না জানি না, একটা সুযোগ এসছে ছাড়া যাবে না, যা হোক যা হবে হোক করে ফেলি। তো আমি অরুণদাকে ফোন করি, আবার ফিরেই আর কি গাড়ি থেকে নেমে ফ্ল্যাটে ঢুকেই ফোন করি, বলি অরুণদা যা হোক হবে হোক কাজটা করবো। অরুণদা বললো ঠিক আছে কাজটা কর না, এখন তো কলকাতায় 3 দিন শ্যুট আছে, তারপর তো উড়িষ্যায় শ্যুট, মাঝখানে সময়টাতে সেরকম হলে অপারেশন করিয়ে নিবি। বললাম ঠিক আছে এটাও একটা হতে পারে। তো কাজটা তারপর তো শুরু হয়, যাই হোক অপারেশন তারপরে করাইনি, এখনও আমি সুস্থই আছি, ফাইট সবই সুন্দর হয়েছে। তো এই জন্যে এটা আমার দিক থেকে একটা অন্যরকমভাবে চ্যালেঞ্জ। আর আমার অভিনয় জীবন নিয়ে যদি বলতে হয় তাহলে বলবো যে আমার অভিনয় জীবন শুরু সিউড়ি ইয়ং নাট্য সংস্থা বলে একটি নাটকের দল থেকে, সেটা বীরভূমে সিউড়িতে। 2009 সাল থেকে আমি থিয়েটার করছি, তারপর 2012 সালে কলকাতায় চলে আসা, এখানে পড়াশোনা এবং থিয়েটার করা, তারপরে মাঝখানে মিনার্ভা রেপার্টারি, তারপর কিছু সিরিয়াল করা। বড় পর্দায় আমার প্রথম কাজ ছিল দেবদার হাউসের সাথেই, হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী, অনিকেত চট্টোপাধ্যায়ের ডিরেকশনে। সেটা রিলিজ করেনি তখন বড় পর্দায়, টিভিতে রিলিজ করেছিল, খুব মন খারাপ হয়েছিল আমার। তো তারপরে এটা একটা রিলিজ হতে চলেছে, তো মজা লাগছে অ্যাকচুয়ালি, খুবই মজা লাগছে, খুব অনেস্ট যদি মানে মতামত জানাতে হয়, ভীষণ মজা লাগছে। মানে নিজেকে বড় পর্দায় দেখতে পাবো এটা ভাবলেই না কেমন একটা যেন হচ্ছে, মানে এটা বোঝানো খুব মুশকিল। আমি জানি না যে কতটা ভালো দেখতে লাগবে, কতটা খারাপ দেখতে লাগবে, লোকজন ভালো বলবে কি খারাপ বলবে, অ্যাকচুয়ালি জানি তো না, এবং খুব একটা কিছু ম্যাটারও করছে না। মানে ম্যাটার যেটা করছে সেটা হচ্ছে এইটা যে আমি খুব অনেস্টলি কাজটা করেছি, আমি আমার সবটা দেওয়ার চেষ্টা করেছি, এবার যা হবে উপরওয়ালা জানে, এটুকুই। এইখানে আমি একটা খুব মজার কথা শেয়ার করতে চাই। আমি হীরালাল দেখার পর অরুণ রায় স্যারকে আমি মেসেজ করেছিলাম ফেসবুকে যে আমি আপনার কাজটা দেখলাম, আমার সত্যি ইচ্ছে আছে আপনার সঙ্গে কখনো কাজ করার। উনি ফেসবুকে খুব একটা থাকেন না, উনি স্বভাবতই দেখেননি। সেই ঘুরে ফিরে কোনো না কোনোভাবে আমার কাছে সুযোগটা এলো, আমার মনে হচ্ছে কোথাও একটা বৃত্ত পরিপূর্ণ হলো। এবং সেটা আমি শিওর আমাদের এখানে সবারই এরকম কোনো না কোনো একটা গল্প আছে, যেখানে গিয়ে সেই মানুষটার মনে হচ্ছে যে আমি এটা চেয়েছিলাম, আমি এই বৃত্তটা আজকে পরিপূর্ণ করতে পেরেছি। তো প্রাপ্তি বলতে এইটুকুই। এরপরে তো দর্শক বলবেন, আশা করি ভালো লাগবে, এইটাই, এইভাবেই হয়। দুটো কথা একটু বলি, সেটা হচ্ছে এক হচ্ছে যে অরুণদাকে নিয়ে, আর একটা হচ্ছে দেবদাকে নিয়ে। সেটা হচ্ছে আমরা যখন অভিনয় করি, আমরা যে কেউই আর কি এটা নিয়ে বলতে পারি, সেটা হচ্ছে যে আমরা ডিরেক্টরের কাছ থেকে জানতে চাই যে চরিত্রটা কেমন, আমরা কিভাবে কি করব। মানে অবভিয়াসলি ডিরেক্টরের ইনপুটগুলো আমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট হয়। অরুণদাকেই মানে দেখেছি আর কি, মানে আমার অদ্ভুত লেগেছে একজন অভিনেতা হিসেবে। সেটা হচ্ছে অরুণদা বারে বারে বলেছেন তোমরা রিসার্চ করো, ওই সময়টাকে বোঝো। বলেছি যে স্যার ডায়লগগুলো কিভাবে কি যাবে, কিভাবে কি সংলাপ যাবে, তুমি রিসার্চ করো না,
তারপরে এসো, তুমি শুধু সময়টাকে ধরে নিয়ে এসে চরিত্রটা ধরে নিয়ে এসো, তারপরে আমরা করে নেব। আমরা করে এবং এই যে করে নেবোটা কিন্তু হয়েছে জাস্ট। হয়ে গেছে। এইটা একটা অরুণদার অদ্ভুত মানে কি বলবো ম্যাজিক, যে অরুণদা এটা করিয়ে নিতে পেরেছেন একজন ডিরেক্টর হিসেবে। আর দেবদাকে নিয়ে দুটো কথা বলার, একজন হচ্ছে যে প্রডিউসার দেবদা একজন অসাধারণ প্রডিউসার আমাদের এই সময়ে দাঁড়িয়ে। কারণ আমরা অভিনেতা হিসেবে যে কমফোর্ট জোনটা পেয়েছি একটা হাউস থেকে, কারণ আমরা প্রত্যেকেই নতুন, আমরা প্রত্যেকেই স্ট্রাগলার, তো বিভিন্ন জায়গাতে কাজ করতে গিয়ে এরকম এক্সপিরিয়েন্স হয়েইছে যে সেখানে যে একটা ট্রিটমেন্ট সেটা হয়তো খুবই খারাপ, মানে ফ্লোরে যাওয়ার আগে মনটা খারাপ হয়ে যায়, কিন্তু এই হাউসে কখনো সেইটা হয়নি, যে ট্রিটমেন্টটা আমরা পেয়েছি। তো সেই জায়গা থেকে প্রডিউসার হিসেবে দেবদাকে মানে স্যালুট। আর কো অ্যাক্টর হিসেবে, মানে অভিনেতা দেবদাকে নিয়ে কিছু বলার নেই, সেই জায়গা নেই, কিন্তু কো অ্যাক্টর হিসেবে মানে আমি, জয়, রোহনদার, শোয়েব, আমাদের চারজনের দেবদার সাথে ম্যাক্সিমাম সিনগুলো ছিল, তো আমরা একসাথে থাকতাম। তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই হচ্ছে স্ক্রিপ্ট ধরো আছে, স্ক্রিপ্টে যে সংলাপ আছে দেবদা তার আগে রিহার্সাল করেছে এবং আমরা রিহার্সাল করছি এবং আমরা নিজেদের মতো করে ইম্প্রোভাইজ করেছি। মানে খুব কম সিন হয়েছে যে সিনগুলো স্ক্রিপ্ট পুরোটা মেনটেন করে গিয়ে হয়েছে, আমরা নিজেদের মতো করে ইম্প্রোভাইজ করেছি। এই জায়গাতে দেবদা কো অ্যাক্টর হিসেবে জাস্ট টু গুড, মানে সেই সাপোর্টটা একজন সুপারস্টার করছেন, এইটা একটা খুব প্রাপ্তির জায়গা আর কি। Okay. যেরকম বাঘাযতীন এবং তার যে টিমমেটসদের যে এক্সপিরিয়েন্সটা ছিল খুব অ্যাডভেঞ্চারাস, তোমাদেরও শুটিং এক্সপিরিয়েন্স সেরকমই অ্যাডভেঞ্চারাস। থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং দ্যাট অ্যান্ড গিভিং টাইম। আমি আশা করবো যে ছবিটা খুবই সাকসেসফুল হোক এবং এরপরেও তোমরা আরও কাজ পাও, কন্টিনিউ করো তোমাদের জার্নি। ऑल द बेस्ट, थैंक यू सो मच। आपके बारे में थोड़ा बताइए, आपके बारे में कुछ पता नहीं, आप कोलकाता से तो नहीं है? आई एम फ्रॉम कैलकाटा। Okay. मेरा नाम गुरशान कोहली है। कैलकाटा इज़ माई जन्म भूमि, माई कर्म भूमि। बॉर्न एंड ब्रॉट अप ओवर हियर। आई वुड कॉल माई सेल्फ आई एम अ बंगाली सरदार। आई एम एज बंगाली बाय ब्लड एज एनी वन एल्स ओवर हियर। आप रहने वाले कहाँ के, मतलब कोलकाता में? फ्रॉम बालीगंज। ओके। सो आपके कैरेक्टर के बारे में इस फिल्म में, आप ये आपका पहला एक्टिंग डेब्यू है या इसके पहले आपने किया है काम कभी एज एन एक्टर? नो, दिस इज़ माई फर्स्ट टाइम इन फ्रंट ऑफ द कैमरा। दो आई हैव मैं कैमरा के पीछे बहुत बार मैं दोस्त हैं हु आर पार्ट ऑफ द फिल्म इंडस्ट्री। आई हैव गॉन बिहाइंड द कैमरा मेनी टाइम्स, बट ये फर्स्ट टाइम है जो कैमरा के सामने मुझको आके परफॉर्म करना पड़ा। और ये आपके कैरेक्टर के बारे में अगर थोड़ा सा बता दें। कैरेक्टर है सरदार करतार सिंह सराबा। एट द एज ऑफ 15 साल की उम्र में ही बिकेम द प्रेसिडेंट ऑफ गदर पार्टी, और उन्होंने बहुत संघर्ष किया था टू ब्रिंग अबाउट द रेवोल्यूशन इन द फ्रीडम स्ट्रगल। करतार सिंह जी ही वेंट टू US, गए थे तालीम हासिल करने के लिए। उन्होंने वहाँ पर बॉम्ब मेकिंग और मॉडर्न वेपनरी के बारे में बहुत रिसर्च करी थी, और उन्होंने वो जाके नॉलेज लाके यहाँ क्रांतिकारी को बताया था कि फिर आपकी जो तकनीक है आपको इम्प्रोवाइज़ करना है। आप गन फायर में जाके आप लाठी डंडे से आप क्रांति नहीं ला सकते। तो दिस वाज हिज मेन रोल इन द फ्रीडम स्ट्रगल, और वो मात्र 19 साल की उम्र में वो वीर गति को प्राप्त हुए। तो आपने अब ये जो कह रहे हैं, मतलब 19 साल की उम्र में उनका देहांत हो गया, तो ये एज, आप एज में काफ़ी उनसे ज़्यादा ही है, तो ये एज अचीव करने के लिए थोड़ा वेट रिडक्शन बहुत ज़रूरी है, तो वो सब क्या प्रोसेस था आपका, ये मतलब रोल, मतलब उस कैरेक्टर को अचीव करने के लिए? ये कैरेक्टर अचीव करने के लिए मेरे कुछ दोस्त हैं जिन्होंने मुझे बहुत गाइड किया। आयुष्मान खुराना इज़ अ वेरी क्लोज फ्रेंड ऑफ माइन, सो उनके सेट्स पे मैं बहुत बार गया था, एंड आई सॉ कि बॉडी ट्रांसफॉर्मेशन कैसे होती है, क्या है। बट द मेन पर्सन जिन्होंने मुझे हेल्प किया था ऑन हाउ टू गिव द डायलॉग्स एंड एवरीथिंग वाज माई वेरी डियर फ्रेंड शमून अहमद। He is a known actor. He's been in the Netflix series Bard of Blood and the Netflix movie Girl on a Train. He guided me a lot, and the best part was जब मैं कैमरा के सामने गया, वहाँ पर देव ने जितना मुझे गाइड किया, जितना रिलैक्स किया, वो होता ना कभी स्टेज फ्राइट, कैमरा के सामने जाके जैसे डायरेक्टर एक्शन बोलता है वो अब फ्रीज कर जाते हो। But Dev made me so calm, the entire unit made me feeling so relaxed. It just went so smoothly. It took very few takes. It just went like clockwork, mechanical. And
they said कि you know be careful about the diet, be careful, don't make drastic changes because they don't want changes to happen कि एक शॉट में अलग दिखे थे और हफ्ते बाद एक शॉट में you know कुछ अलग दिखा. They said maintain a regime. और इसके बाद आपका क्या प्लान है? जो अब ये फिल्म अगर सक्सेसफुल हो गई, दुर्गा पूजा में आ रही है, वहाँ बंगाली एक फिल्म का एक ऑडियंस भी है, तो उसके बाद आप कंटिन्यू करेंगे और काम करना? It's just sound so ordinary if I say कि हाँ अगर काम आएगा अच्छा मिलेगा तो करूँगा. If I'm guided well by my friends, if I'm shown the right path, if they can see if I can be a value addition to the script and bring out a character on screen, जैसे करतार सिंह जी का कैरेक्टर पोर्ट्रे करना एक रिस्पॉन्सिबिलिटी भी है, because the way Dev has today, whenever we think of सुशांत सिंह राजपूत और MS धोनी, हमारे दिमाग में आता है सुशांत सिंह राजपूत की छवि आती है. जब हम सोचते हैं अबाउट गांधी, बापूजी की तस्वीर भी आती है और बेन किंग्सली की तस्वीर भी आती है. सिमिलरली देव हैज़ इमॉर्टलाइज्ड बाघा जतिन. Whenever people think of Bagha Jatin, they will think of Dev. So similarly, मेरे पे रिस्पॉन्सिबिलिटी दी गई थी to bring the character of सरदार करतार सिंह सराभा जी to life and make them aware, the entire generation who has probably overlooked him, aware of his contribution. So if I can do justice to the character and if I can do it well, I am more than willing to do so. थैंक यू सो मच सर फॉर गिविंग टाइम एंड ऑल द बेस्ट. आई होप कि आपको और स्क्रीन में देख सके और आप और काम करें. थैंक यू सो मच.